সজীব ওয়াজেদ জয়ের শোক বার্তা ও উদার মন্তব্যগুলোকে ব্যতিক্রমী উদারতা ও সৌজন্যের নিদর্শন হিসেবে দেখা উচিত, নাকি গভীর ও বিকৃত ভণ্ডামির প্রকাশ হিসেবে, তা স্পষ্ট নয়। কিন্তু সে 21শে আগস্ট জন্মদিন, এর ভিত্তিতে রাজনৈতিক যে শিষ্টাচার সেকে প্রতিহিংসার জায়গা তৈরি ছিল। আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছেন, খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার এবং তার সরকারের দায় আছে। ওনাকে প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। আমরা বলি আমরা অতীত প্রতিহিংসার রাজনীতি করিনি, আমাদের উপর যখন আঘাত আসছে আমরা প্রতিঘাত করছি। খালেদা জিয়ার বয়স এখন 80-র উপর, রোজই শুনি এই মরে মরে এই যায় যায়। বয়স তো 80-র উপরে, এমনিতেই তো সময় হয়ে গেছে। আমিও বেগম খালেদা জিয়ার বিভিন্ন মন্তব্য তুলে ধরতে পারবো, ঠিক আছে না, আপনাকে কাউন্টার দেওয়ার জন্য। কিন্তু আমি আজকে এই বিষয়ে কোনো কথা বলতে চাই। আমরা কোনো সময় প্রতিহিংসার রাজনীতি বঙ্গবন্ধুর তনয় করেন। তাহলে এটা কি ছিল? ধরেন তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা, আমি এটা কি কারণে ছিল না না, আমাদের সাথে আইনের মাধ্যমে হচ্ছে না এগুলো। না না না, আদালতের কথা বলছেন, আপনাদের সময় আদালতের রায়, এখনকার সময় আদালতের রায়, আদালতের রায় তো আদালতের রায়। আমলে কি কোর্টে যাকে ধরে নিয়েছে তার উপর মব সন্ত্রাস হয়েছে? দুই একটা ঘটনা তো আছেই, মাহমুদুর রহমান সহ দুই একটা ঘটনা তো আছে। না না, আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, আপনি মিথ্যা মামলা হয়েছে বলতে পারেন, গ্রেফতার হয়েছে, কিন্তু বেল হয়েছে। আপনার জেল গেটে হয় নাই, অনেক দিন তিনি আপনি জেল গেটে থেকে আমাদের আমলে কি দীপুর মতো লোকদের পিটিয়ে হত্যা করেছে, উপরে পুড়িয়ে ফেলা হয়েছে? পিটিয়ে কাউকে মারা, আমি চ্যালেঞ্জ করলাম কাউকে না না, আমি আপনার নাম বলে চ্যালেঞ্জ করলাম। আপনি মিথ্যা তথ্য দিলে হবে না। আমি পিটিয়ে ও পুড়িয়ে হত্যার তদন্ত 1 বছরেও শেষ হয়নি, এটি প্রথম আলোর খবর। আমরা খারাপ লোক ছিল। অভিনয়, কেউ কেউ অ্যাংরি রিয়্যাক্ট দিচ্ছেন, কেউ কেউ প্রশংসাও করছেন। মানে এই যে অনেকেই যে এরকম রিয়্যাক্ট দিচ্ছেন, এটা কি আসলে মানে মাছের মায়ের পুত্র শোকের মতো ব্যাপার? আমি একটু ডেভিড বার্গম্যান, সাংবাদিক, তার একটা তিনি পোস্ট করছেন, যে ইংরেজিতে করছেন, আমি এটিকে বাংলায় বলছি। আওয়ামী লীগের সফল প্রচেষ্টায় খালেদা জিয়াকে কারাবন্দী করা এবং তার দল বিএনপিকে ভেঙে ফেলার জন্য জোরালো হলেও তুলনামূলকভাবে ব্যর্থ প্রচেষ্টার প্রেক্ষাপটে তার মৃত্যুর পরে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের শোক বার্তা ও উদার মন্তব্যগুলোকে ব্যতিক্রমী উদারতা ও সৌজন্যের নিদর্শন হিসেবে দেখা উচিত, নাকি গভীর ও বিকৃত ভণ্ডামির প্রকাশ হিসেবে, তা স্পষ্ট নয়। কিংবা হয়তো দুটোরই কিছুটা। আসলে কি বলবেন, এটা কি সত্যিকারের শোক নাকি অন্য কিছু? দেখেন, শোক শোকই। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের 4 বারের সফল প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন নেত্রী বেগম খালেদা জিয়ার, তিনিও প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনার মৃত্যুতে শোক জানিয়েছেন এবং তার সন্তান তারেক রহমান ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। জননেত্রী শেখ হাসিনা যে কথা বলেছেন, যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম, তার মৃত্যুতে বাংলাদেশ সে বর্তমানে রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি হল। জননেত্রী শেখ হাসিনা এর আগেও যখন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় সন্তান আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন, আপনি দেখেছেন সেদিনও তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছিলেন। তিনি খালেদা জিয়াকে সান্ত্বনা জানানোর জন্য খালেদা জিয়ার বাসভবনে ছুটে গিয়েছিলেন এবং সেদিন কিছু লোক ওই বাড়ির পক্ষ থেকে কি আচরণ করেছিল এটা দেশবাসী জানে। আমি আজকে এই বিষয়ে কথা বলতে চাই। আমি আপনাকে যেটা, যারা বলছে এই কথাগুলো, হ্যাঁ, আমি মনে করি এই লোকগুলোই বাংলাদেশের রাজনীতিকে প্রতিহিংসার জায়গায় নিয়ে গিয়েছে। আমি এই কথাগুলো বলতাম না, যারা আজকে শেখ হাসিনার
বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার শোক বার্তা নিয়ে যারা বিরূপ মন্তব্য করছেন, কটাক্ষ করছেন, এই ধরনের যাদের চরিত্র, তারা কিন্তু খালেদা জিয়া এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতির জায়গায় নিয়ে গিয়েছে। আজকে একজন সাংবাদিক লিখেছেন যে 15ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন নাও করতে পারত, করেনি কিন্তু আগে, সেটি তাকে দিয়ে করানো হয়েছিল। এই যে প্রতিহিংসা রাজনীতি। আবার দেখেন 21শে আগস্টের গ্রেনেড হামলা, সেদিন শেখ হাসিনা মারা যেতে পারত, আল্লাহই রক্ষা করেছেন। আপনি তো সেদিন একজন সেদিন একজন পতিতদশা সাংবাদিক, সঞ্চালক, সেদিন আপনি দেখেছেন যে সেদিন শেখ হাসিনা মারা যেতে পারত, কিন্তু আল্লাহ শেখ হাসিনাকে রক্ষা করেছেন। সেদিন বেগম খালেদা জিয়া পার্লামেন্টে যদি কথা বলতে দিত, পার্লামেন্টে যদি নিন্দা প্রস্তাব নিত বিরোধী দলের নেতা, এই কথাগুলো উঠতো না। সেদিন সেগুলো হয় না। আমি আজকে ধরেন আমি খালেদা জিয়ার বিদেহী হত্যার মাগফিরাত কামনা করি, আমি আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করে। শুধু জননেত্রী শেখ হাসিনা নয়, সজীব ওয়াজেদ জয়ও আপনি সমবেদনা জানিয়েছেন। এবং সজীব ওয়াজেদ কি বলেছেন? দেশের এই সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন, দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। সজীব ওয়াজেদ জয় আরো বলে, অতীতে নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন, দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন, যাটি গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে তার মৃত্যুতে বর্তমান বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা। জি, এটা নিয়েই কথা বলছিলাম যে সবার মানে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পক্ষ থেকে শোক বার্তা। আমি আপনি বলছিলেন যারা আমি আপনার কটাক্ষ করে, মানে কটাক্ষ করার জায়গাটা তো সবসময় আসলে আওয়ামী লীগ নেত্রীর কাছ থেকে সে সময় দেখতাম, মানে যেহেতু বলছিলাম যে একরকম শত্রুতায় পরিণত হয়েছিল, যে ধরেন তাকে তার বাড়ি থেকে সরানো, মানে বিতাড়িত করা, খালেদা জিয়ার বাড়ি থেকে, সেনানিবাসের বাড়ি থেকে তাকে মানে জেলখানায় নিয়ে যাওয়া এবং পরিত্যক্ত কারাগারে রাখা, সেখানে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার জন্য আবেদন করছিলেন তিনি বারবার, সেখানে তাকে করতে না দেওয়া। মানে এই বিষয়গুলো কি এখন মনে হয় আপনাদের যে আপনাদের এই সিদ্ধান্তগুলো খুব ভালো ছিল বা সঠিক ছিল? শোনেন, আমি আপনারে বলি, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা কিন্তু বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা করেন। কিন্তু এটা বিচারটা আপনাদের সময় হয়েছে। 1/11 সরকার করেছে। হ্যাঁ, 1/11 সরকার করেছে, ঠিক আছে না? তারা করেছেন এই বিষয়। এবং এই 1/11 সরকারের আবির্ভাব হয়েছেন বিএনপির ব্যর্থতার কারণে। যারা বিএনপির প্রিয় লোকরাই 1/11 সরকার, তখন রাষ্ট্রপতি বিএনপির, ফখরুদ্দিন সাহেব বিএনপির, মঈনুদ্দিন সাহেব বিএনপির, এরাই ছিলেন, এরাই মামলাটা করেছেন। আমি আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ এই বিষয়ে বলতে গেলে অনেকগুলো আজকে বেগম খালেদা, কারণ আমি শিবিরের কর্মী না, আমি আওয়ামী লীগের কর্মী, আমি শেখ হাসিনার কর্মী। আজকে দেখেন আমি কেন বললাম যে ডাকসুর ভিপি প্রার্থী ছিল ছাত্র দলের থেকে আবিদ, সে তার ফেসবুকে স্ট্যাটাসে বলেছে, শেখ হাসিনা পাশে দাঁড়ালেও বেগম জিয়ার মৃত্যু নিয়ে জামাত শিবিরের নোংরা খেলা। আজ কিন্তু শিবিরের কর্মীরা কোথাও কোথাও উল্লাস করছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করছেন, এটা আপনি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি মনে করি যারা তাকে ভালোবাসে, পছন্দ করে, তারা আজকে শোকার্ত। এবং আপনাদের এই যে অ্যাপ্রোচটা, আপনাদের শোক প্রকাশ করার অ্যাপ্রোচটা, আমি বলছিলাম মানুষের রিয়াকশনটা কিরকম, অনেকেই প্রশংসা করছেন এবং বলছেন এরকম যদি আগে থাকতো তাহলে হয়তো পরিস্থিতি এই জায়গায় এসে পৌঁছাতো না। এরকম আগে থাকার, আমি আপনার বলি, আমি কিন্তু
ধরেন 96 সালে বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রী হয়, আমার মনে আছে আমি তখন গণভবনে গিয়েছিলাম, এবং ওই দিন মনে হয় কোকো সাহেবের হুম। আপনার বৌভাত ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি গিয়েছিলাম। এই আন্তরিকতা রাজনৈতিক শিষ্টাচার ছিল, কিন্তু সে 21শে আগস্ট জন্মদিন, এর ভিত্তিতে রাজনৈতিক যে শিষ্টাচার সেটি প্রতিহিংসার জায়গা তৈরি ছিল। আমি মনে করি যে প্রতিহিংসার রাজনীতি এখন আমাদের সকলকে শিক্ষা নিয়ে হচ্ছে যে প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আছে। আপনি যেটা বললেন, দেখেন আমি যদি বলি যে খালেদা জিয়ার নামে মামলা করছিল 11 সরকার, তার সাজা হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু কোনো আহ, সাজাপ্রাপ্ত আসামিকে তো আপনি জেলখানায় সাথে কোনো লোক দেয় নাই। তারপরে তার যখন করোনার সময় তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল, এই সুযোগ সুবিধা ছিল। আমি এই বিতর্কে যেতে চাই না আজকে। আমি এই আলোচনা পক্ষে বিপক্ষে বলা যাবে। যারা আজকে বলছেন আমি যুক্তি তর্ক দিয়ে দাঁড় করাতে পারবো এবং যেটা সত্য মানুষ মনে করবে যে আমি যেটা বলতেছি এটা ঠিক, আপনি আমার যত প্রশ্ন করেন আমি প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারবো, কিন্তু আমি আজকে এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই। কিন্তু কথাটা এখানেই উঠছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলছেন খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার এবং তার সরকারের দায় আছে। ওনাকে প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। মানে দায় দিচ্ছেন আসিফ নজরুল, যেমন তেমনি বিএনপি আবার অনেকে সিনিয়র অনেকে নেতারাও বলছেন, মির্জা আব্বাস থেকে শুরু করে অনেকেই বলছেন যে অনেকে হ্যাঁ বলছে, অনেকে আবার সামাজিক যোগাযোগের মধ্যে এখন লেখছেন যে এই যে সেনাবাহিনীর যে সেনা দিবসে বেগম খালেদা যে অসুস্থ, তাকে কেন ওইখানে নিয়ে যাওয়া হলো? তিনি ওইখানে যাওয়ার পরেই তো অসুস্থ হয়ে গেলেন। আমি যদি বলি ওইটা ওখানে নিয়েও একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জন্য দায়ী কে? বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে লোকজনের ভিতরে যাওয়া নিষেধ। তিনি যেভাবে সেনাবাহিনীর সশস্ত্র দিবসে যেভাবে গেলেন এবং যেভাবে সবাই তাকে ঘিরে ধরলেন, এবং তিনি কিন্তু ওইখান থেকে আসার পর অসুস্থ হয়ে পড়ছেন। আপনার মনে, আপনি জানেন, আপনি একটু জানেন ওইখান থেকে আসার পর অসুস্থ হয়ে পড়ছেন। আমি যদি বলি যে এইটা কেন করা হলো, এইটার ভিতরে কি ষড়যন্ত্র আছে? আমি এই সমস্ত এই প্রশ্নটা কিন্তু করেছেন, কেউ কেউ এই প্রশ্নটা অনেকে তুলেছেন। করেছে, আপনি এটা যেটা এই বলছেন প্রশ্ন এটা করেছে। তুলছেন, কিন্তু ওই হ্যাঁ, প্রশ্নটা যখন তোলা হচ্ছে যে আসলে আমি আমি আসিফ হ্যাঁ, নজরুল সাহেবকে বলতেছি যে আসিফ নজরুল সাহেব, আপনারা যে কথা বলে ক্ষমতায় আসছেন সেগুলো কি বাস্তবায়িত হয়েছে? আপনারা আমাদের সময় তির্যক ভাষায় টকশোতে কথা বলতেন, আপনারা বলতেন যে সংবাদপত্র আমরা নিয়ন্ত্রিত করি। আমার একটি প্রশ্নের উত্তর দিকটা আসিফ নজরুল সাহেব আপনার মাধ্যমে, পান্নারকে কেন গ্রেপ্তার করা হয়েছিল? আজকে আনিস আলমগীর কেন গ্রেপ্তার? আনিস আলমগীর তো 25-এর 5ই আগস্টের আগে তো এই তথাকথিত এই আন্দোলনের সাথে ছিল, পান্নাও ছিল, তাহলে তাকে কেন গ্রেপ্তার? আসিফ নজরুল যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্জন আপনি জানেন, সে তো আওয়ামী লীগ করে না। সে 71-এর সংবিধানের কথা বলছেন রক্ষা, তার উপর মব সন্ত্রাস করেছে, তার এক হাতে 71-এর সংবিধান, তাকে গ্রেপ্তার করেছে। এই জবাবগুলোকে দিতে পারবে? তারপরে প্রথম আলো আওয়ামী লীগের কট্টর সমালোচনা করেছেন, ডেইলি স্টার কট্টর সমালোচনা করেছেন। সেই প্রথম আলোতে আগুন ধরিয়ে সাংবাদিকদের পুড়িয়ে মারার ষড়যন্ত্র করা হয়েছিল। আপনি এডিটর, দুঃখিত নামটা বলুন, আরে যার উপর হামলা করা হলো আপনার, সাংবাদিকদের উপর নির্যাতন মামলার কথা আপনি না, তুলে এটা ধরছেন। আপনার নুরুল কবির। আচ্ছা আচ্ছা। আপনি দেখেন নুরুল কবিরকে তো সেদিন যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রক্ষা না করতো, সে একজন সিনিয়র সাংবাদিক, এডিটর, তাকে তো মেরে ফেলা হতো। সে তো আওয়ামী লীগের লোক না। তাহলে আজকে এই যে এই সমস্ত উম, কথার বিচার না করে, এই সমস্ত থেকে দায়মুক্ত না হয়ে আসিফ নজরুল্লাহ মানে বিএনপিকে খুশি করার জন্য, কারণ আসিফ নজরুল সাহেবের বিরুদ্ধেই তো যাদের উপর ভর করে এক ক্ষমতায় আসছেন, মানে উপদেষ্টা হয়েছেন, তারাই তো আজকে যখন হাদির জানাজায় গিয়েছেন আপনি দেখেছেন বো 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 স্লোগান দিয়েছেন। আজকে বিএনপির কে খুশি করার জন্য আজকে শেখ হাসিনার উপর দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে বিএনপিকে খুশি করার
চেষ্টা করছেন যে আগামীতে যাতে হ্যাঁ স্পেস পান? আমি মনে করি এই সমস্ত কথা জনগণ বিশ্বাস করে। হ্যাঁ, কিছু লোক তো বিশ্বাস করে, যারা আওয়ামী লীগকে পছন্দ করে না, শেখ হাসিনাকে পছন্দ করে না, তাদের কাছে উনি জনপ্রিয় হইতে পারেন। শুধু তো আসিফ কিন্তু নজরুলই না, সাধারণ, মানে আওয়ামী লীগের হ্যাঁ, বিএনপির ভেতরের অনেকেও, আমি বলছিলাম যেমন বিএনপির সিনিয়র ভিতরে, নেতাদের, হ্যাঁ বিএনপি, তারাও আমি বলছেন যে এটি আওয়ামী লীগের দায় আছে, কারণ আওয়ামী লীগ যদি এভাবে করে পরিত্যক্ত কারাগারে রেখে এভাবে নির্যাতন না করতো, অনেক বলছেন তারা অকথ্য হ্যাঁ, নির্যাতন হয়েছে তার উপরে, হ্যাঁ, না আমি হলে মনে আসলে করি, তার এইরকম পরিণতি আমি হতো মনে না। আমি মনে করি যে হ্যাঁ, খালেদা জিয়ার তো আবার সুচিকিৎসা করেছেন সরকার, সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন, এবং তাদের পছন্দ মতো চিকিৎসকদের দিয়েও আপনার কিন্তু চিকিৎসা বোর্ড গঠন, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, এটা তো আপনি জানেন। দায় দায়িত্ব দিতে পারেন, বলতে পারেন, বললে তো আর কিছু করার নাই। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে প্রথম আলোর অফিসে হামলা হয়নি, আগুন দেওয়া হয়নি। তখন সংগ্রাম নয়া দিগন্তের উপর হয়েছে। নয় সংগ্রাম নয়া দিগন্তের উপর হয়নি, সংগ্রাম রাজনৈতিকভাবে একটি আদর্শকে ধারণ করত। সংগ্রাম রাজনৈতিকভাবে একটি আদর্শকে ধারণ করত। সংগ্রাম যে আদর্শকে ধারণ করে তারা বাংলাদেশকে বিশ্বাস করত না। একই রকম অভিযোগ, মানে অভিযোগ দিচ্ছেন তো হ্যাঁ, এইরকমই না অভিযোগ অভিযোগ আসলে না, আমি প্রথম আলো, আমি আমি না কোনোভাবে না কোনো অভি- আমি না গণমাধ্যমের উপর আমি না হামলার সাপোর্ট আমি করে আমি বলছি না, না না আমি কিন্তু আমি তারাও আমি বলছে যারা হামলা করছে তারাও এখন প্রথম আলো রেজিস্টারে হামলা করে বলছে তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, মানে না 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 ভারতীয় আধিপত্যবাদ, আপনি তো ভারতীয় আধিপত্যবাদ বলতে হবে। ভারতীয় আধিপত্যবাদ কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে যারা বলে ভারতে, যে আরে আসিফ নজরুল সাহেব বলেছিলেন 26 লক্ষ ভারতীয় লোক আওয়ামী লীগের আমলে চাকরি করছেন। আজ পর্যন্ত একটা পাসপোর্টধারী লোক দেখতে পারেছেন যে এই ইন্ডিয়ান, এই লোকটার পাসপোর্ট আছে, ইন্ডিয়ান লোক, উনি চাকরি করছেন? পারেননি। আপনি বলেছেন ভারতের সাথে আওয়ামী লীগ গোলামি চুক্তি করেছে। যখন প্রি শিপমেন্ট চুক্তি বাতিল হয়েছে তখন বাণিজ্য উপদেষ্টা বলেছেন 2000 কোটি টাকা বছরে বাংলাদেশের লস হচ্ছে। এটি কি ভারতের লস হচ্ছে না বাংলাদেশের লস হচ্ছে? তাহলে কে লাভবান হয়েছিল সেই চুক্তির মধ্যে দিয়ে? শেখ হাসিনার আমলে। শেখ হাসিনার আমলে কে লাভবান হয়েছিল চুক্তির মধ্যে দিয়ে? আমাকে বলেন। তাহলে মিথ্যা তথ্য উপাত্ত দিয়েই কিন্তু তথাকথিত জুলাই আন্দোলন হয়েছে, এবং সেটা আমার কথা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি তো শিক্ষকতা করতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার প্রফেসর এম এ আকাশ, যিনি জুলাই আন্দোলনের সাথে সাধারণ ছাত্রদের সাথে ছিলেন, তিনি বলছেন এটা কোনো আন্দোলন, গণ অভ্যুত্থান, এটা জাতির সাথে প্রতারণা করা হয়েছে। এটা তো আমি করছি না, আমি কইলেন আওয়ামী লীগের কামাল বলছে। এটা প্রফেসর এম এ আকাশ করছেন, যিনি ওই সময় একাত্মতা ঘোষণা করছিলেন, সংহতি প্রকাশ করেছিলেন, তিনি বলছেন। তিনি একজন একজন তিনি বলেছেন, আরো তো একজন অনেকেই আজকে ছিলেন, আপনি তারা তো সামনে, বলছেন না। আপনি আজকে না বলছে দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, আনু মোহাম্মদ বলছেন, এই আনিস আলমগীরা বলছেন, মাসুদ কামালরা বলছেন, কি বলছেন তারা? বলছেন। তারা তো বলছেন যে জুলাই অভ্যুত্থান সে সময় মানুষ বিরক্ত হয়েছিল, এতটা ক্ষুব্ধ হয়েছিল বলে আন্দোলন হ্যাঁ, হয়েছে। বিরক্ত করানো হয়েছিল, কিন্তু আজকে তারা বলছে সেইটা নাই। আজকে যারা বলছে যে আজকে শেখ হাসিনা যেটা বলছেন যে আজকে রাজাকুরের নাতিপুতেরা নেতৃত্ব দিচ্ছে, আজকে প্রমাণ হয়েছে তারা আজকে সেই আসল জায়গায় চলে গেছে। সাধারণ ছাত্রদের নেতৃত্বে যারা ছিল তারা আজকে সেই জায়গায় চলে গেছে। আজকে কিন্তু সাধারণ ছাত্ররা নাই। আজকে নীলা ইসরাফিল কি বলছেন যে শেখ হাসিনাকে বিতর্কিত করার জন্য, আপনি তো তার সামাজিক জগতের কথা শুনেছেন যে মুগদার সাইদকে যে হত্যা করা হয়েছে, মেবি হ্যাঁ এই যে স্পাইনার রাইফেল দিয়ে গুলি করা হয়েছে, এটা শেখ হাসিনার সরকারকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। এটা নীলা ইসরাফিল, আমি কই নিয়ে কিন্তু। তাহলে আজকে কিন্তু প্রকাশ হচ্ছে। আপনি আমাদের আমলের সমালোচনা করতে পারেন, দোষ ত্রুটি ধরতে পারেন, আমি আপনার মানে বলবো না, আমাদের আমলে বলতে পারেন আপনি যে দুর্নীতি হয়েছে, ই হয়েছে। তাহলে 9 মাসে তো আপনার 90,000 কোটি টাকা চলে গেছে শেয়ার মার্কেট থেকে। 15 বছর আমাকে হইতে গেছে, আমি অস্বীকার করি না, কিন্তু এই সরকার তো বৈষম্য দূর করার জন্য আসছেন। তাহলে বৈষম্য দূর হচ্ছে না কেন? কেন বৈষম্য বাড়ছে? কেন আজকে সিপিডি বলছে 50 লক্ষ লোক কর্মহীন হয়ে পড়ছেন? কেন দেবপ্রিয় ভট্টাচার্য তো সবাই জাতি চেনে, তিনি ওই ইনুস সাহেবের একজন সমর্থক, তিনি কি বলছেন যে 26 লক্ষ লোক কর্মহীন হয়ে পড়ছেন, তার ভিতরে 18 লক্ষ হচ্ছেন মহিলা।
আজকে বিভিন্ন জি। আমরা জনাব তো এস এম কামাল, আপনি যে সমালোচনাগুলো করছেন এই সমালোচনাগুলোকে একদম উড়িয়ে দেবার কিছু নেই। যারা তাকে মানে এই সরকারকে ক্ষমতায় এনেছেন বা গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করছেন তারাও এই সরকারের এরকম অনেক সমালোচনা করছেন। মানে সব রাজনৈতিক দল সহ বলছি যে তাদের এই সমালোচনাটা তারা করছেন, কিন্তু সেটি এখন মানে সরকারের সমালোচনার জায়গাটি আজকে আলোচনার বিষয়বস্তু না। ধরেন আপনারা এটিকে কিভাবে দেখছেন যে বেগম জিয়ার মানে শেষ অনুষ্ঠানে তার প্রয়াণ এরপরে তার যে শেষকৃত্য যে অনুষ্ঠানগুলো আছে বা আয়োজনগুলো আছে সেখানে আসছেন নরেন্দ্র মোদী সহ আন্তর্জাতিক নেতারা মানে শোক প্রকাশ করেছেন, আর আসছেন হচ্ছে জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও আসছেন ইসাকদার। আপনি মানে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন যে এই আমি আন্তর্জাতিক? ইতিবাচক ভাবে দেখছি। খালেদা তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী। দোষ ত্রুটি সবার থাকতে পারে, কিন্তু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, গণতন্ত্রের আন্দোলনের নেত্রী ছিলেন। তেনার প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন, আমি মনে করি ইতিবাচক দিক। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে চাই, এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে হলে প্রতিবেশী রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা আসবেই, সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেই। খালেদা জিয়া শুধু রাজনৈতিক ব্যক্তি না তো, সে তো এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী। আমি পছন্দ করি আর না করি, কেউ পছন্দ না করি, সে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তো বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানাতে যারা আসতেছে অবশ্যই আমি তাদেরকে ধন্যবাদ জানাই। জি, আপনি এটিকে ইতিবাচকভাবে দেখছেন। কিন্তু যেই মানে আবারও সেই কথাটা জিজ্ঞাসা করুন, ধরেন ইদানিং তারেক রহমান, তাকে তাকে তো আপনাদের সময় খুব গণমাধ্যমে তার কথা বলা বারণ ছিল বা প্রকাশ করা আসলে বারণ ছিল, প্রচার করা বারণ ছিল, তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই চলে আসতো। এখন তাকে শোনা যাচ্ছে, তার সাক্ষাৎকার হচ্ছে, বিভিন্ন জায়গায় তিনি কথা বলছেন। তিনি যেভাবে কথা বলছেন তার মধ্যে খুব বিষোদ্গার বা বিদ্বেষপূর্ণ কথা তিনি বলছেন না, যেটার একটা প্রশংসা হচ্ছে বা এই নিয়ে একটা তার আগের নানান কিছু নিয়ে নানান সমালোচনা থাকতে পারে, তবে এটি একটা মুগ্ধতা ছড়াচ্ছে। এটি আপনারা কি মনে করেন, এটি কি একটা অনুকরণীয় বৈশিষ্ট্য হতে পারে মানে ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য? আওয়ামী লীগের জন্য অনুকরণীয় বৈশিষ্ট্য না, আমি মনে করি তারেক জিয়া, আপনারা সাংবাদিকরা 2001 থেকে 2005 তারেক জিয়া সম্পর্কে যা লিখেছেন পত্রিকার পাতায়, আপনারা সাংবাদিকরাই তারেক জিয়াকে জাতির সামনে উপস্থাপন করছেন 2001 থেকে 2005। আমি আজকে তারেক জিয়া সম্পর্কে যদি আমাকে প্রশ্ন করেন, অন্যদিন কথা বলবো। আজকে সে, তার মা মারা গিয়েছেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া না, তার মা মারা গিয়েছেন। এই জন্য আমি এই বিষয়ে শুধু এইটুকু বলতে চাই, হ্যাঁ তারেক জিয়া সাহেব, আমি মনে করি উনি একটি বড় দলের চালক, চালিকা শক্তি। হয়তো বেগম খালেদা জিয়া মারা গেছেন, উনি হয়তো চেয়ারম্যান হবেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি মনে করি যে অতীতের প্রতিহিংসার রাজনীতি আমরা যদি সবাই পরিহার করে আগামী দিনে একটি জঙ্গিবাদ মুক্ত, সাম্প্রদায়িক মুক্ত, একটি উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ব্যাপারে আমি একটু কথা বলবো। তবে আপনারা যে বলছেন সামনের দিনে প্রতিহিংসা রাজনীতি, তাহলে মানে আপনারা করতে চান না, মানে যেরকমটা করেছেন সেরকমটাও করতে চান না, আমরা এটি কি আপনাদের? অতীত করিনি, আমি আপনার বলি, আমরা অতীত প্রতিহিংসার রাজনীতি করিনি। আমাদের উপর যখন আঘাত আসছে আমরা প্রতিঘাত করছি। কিন্তু ধরেন খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা বা সেই ধরেন তার চিকিৎসার সময় কিছু কিছু বক্তব্য আসলে খুব মানুষ তো সেই সময় সমালোচনা করেছিল যে 2023 সালে লন্ডনে গিয়ে শেখ হাসিনা বলেছেন, আমার আমি মানে আমি আমি দেখছিলাম যে আপনার খালেদা জিয়ার বয়স এখন 80-র আমি উপর, আমি আমি রোজই শুনি আমি এই মরে মরে এই যায় যায়, শারমিন, বয়স তো 80-র শারমিন, উপরে, এমনিতেই তো শারমিন, সময় আমি হয়ে গেছে। শারমিন, আমি আপনারে বলি, আপনি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু তনয়ের বিভিন্ন মন্তব্য তুলে ধরবেন, আমিও বেগম খালেদা জিয়ার বিভিন্ন মন্তব্য তুলে ধরতে পারবো, ঠিক আছে না, আপনাকে কাউন্টার দেওয়ার জন্য। কিন্তু আমি আজকে এই বিষয়ে কোনো কথা বলতে চাই এই না জন্যই আমি আপনাকে জিজ্ঞাসা শুধু। করছি যে ভবিষ্যতে কি আপনারা এই যা করেছেন সেখান থেকে আমি আপনার আমি আমি প্রতিহিংসামূলক করবেন না? আমরা আমরা ভবিষ্যতের কোন, কমিটমেন্ট কি শোনেন, আপনাদের আমরা সেরকম? আপনার বলি, আমরা কোন সময় প্রতিহিংসার রাজনীতি বঙ্গবন্ধুর তনয় করেননি। তাহলে এটা কি ছিল, ধরেন তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা, না, আমি তাকে পরিত্যক্ত প্রতিহিংসার কারাগারে রাখা, আমি এটা কি তাকে কারণে বিদেশে ছিল, যেতে না দেয়া? এই ব্যাখ্যাটা আমি আজকে দিতে চাই না, এই ব্যাখ্যাটা আপনি ভবিষ্যতে আমার সাথে আলাপ করেন, আমি দেব।
আজকের দিনে আমি এই ব্যাখ্যাটা দিতে চাই। আজকের দিনে আমি এই ব্যাখ্যাটা দিতে চাই। এটা প্রতিহিংসা রাজনীতি না, এতটুকু আপনি আমি বলছেন। কোনো প্রতিহিংসা রাজনীতি বঙ্গবন্ধু তানা শেখ হাসিনা করেন না। প্রতিহিংসার রাজনীতি বঙ্গবন্ধু তানা শেখ হাসিনা করেন না, এইটা আমি শুধু বলি। আমি আজকে এই দিনে যেখানে, হ্যাঁ, তিনি একটি গণতান্ত্রিক কিন্তু আন্দোলনের এই নেত্রী, দিনেই তো আপনাদের উপরে এই অভিযোগটা আসে, তাছাড়া তো এই আলোচনারই প্রয়োজন মানে ছিল না এখন। এইটা না, এই দিনের অভিযোগে তা আমি তো তাহলে আমাকে কাউন্টার বলতে হবে কোন প্রেক্ষাপটে হয়েছে, আমি এইটা আলোচনা করতে চাই। জি, কোনো প্রেক্ষাপটেই হোক, প্রতিহিংসা তো হিংসার প্রেক্ষিতেই আসে। আচ্ছা, প্রতিহিংসা তো আমি তো বললাম যে আপনি যখন আমি আপনার বলে আমি অনেকগুলো কথা বলতে পারবো। আমি যদি বলি যে আপনি কেন 15 আগস্ট করলেন, আগে তো করেন নাই, আমি যদি বলি কেন 21 আগস্ট হলো, আপনি জবাব দিতে পারবেন না, শেখ হাসিনা সেদিন মারা যেতে পারত, এই বিষয়গুলো আমি নিয়ে কথা বলতে চাই এখন। ওই তো, তার মানে সেগুলো হয়েছে এই কারণে এগুলো হয়েছে, মানে এক না, এগুলো প্রতিহিংসাই তো, এগুলো তাই না? এগুলো কোনো কিছু তো আইনগত বিষয় থাকতে পারে। যেমন আপনাদের বিরুদ্ধে এখন আইনগত বিষয় চলছে, শেখ হাসিনা গণহত্যার দায়ে মানে হ্যাঁ, এটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, হয়েছেন। না না, আপনি 21 আগস্টের ঘটনার জন্য তো আমি আপনার আজকে যেটা চলছে, এটা বর্তমান পুলিশ কমিশনার কি বলছেন, যে পুলিশের আইন আছে, স্থাপনা রক্ষা করতে পুলিশ গুলি করতে পারে, কারণ নির্দেশনের অপেক্ষা রাখে না। তাহলে বর্তমান পুলিশ কমিশনারকে ধরে আইনে আপনি আগে সাজা দেন। না তা। বর্তমান পুলিশ কমিশনার কি বলছে? আপনি তো আইনের ছাত্র। বর্তমান পুলিশ কমিশনার কি বলছে? যে মব দমন করতে, পুলিশকে গুলি করতে কারো নির্দেশের অপেক্ষা রাখে না, এটা আইনে আছে। তিনি বলেছেন এখন যদি তিনি গুলি করেন এবং সেটা যদি আদালতে প্রমাণ হয়, নিশ্চয়ই তাকেও ভবিষ্যতে কখনো এটার না জন্য না না না, কিন্তু বিচার গুলি করা। করছে, কিন্তু গুলি করছে, যে আইনে আছে। তাহলে আইনে থাকলে তো প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়া রাখে না। আর আপনি যেটা বলেন যে দায়িত্ব দিতে চান যে তার নামে যে মামলা হয়েছে, আপনি তাহলে আপনি ব্রিগেড সাকাত সাহেবকে বক্তব্যটা কি আপনি মিথ্যা ধরবেন? 7.62 রাইফেল কে ব্যবহার করছে? কেন পুলিশ হত্যার বিচার হবে না আপনি বলেন? হ্যাঁ, আমাদের ওই আন্দোলনের সময় হত্যা হয়েছে, পুলিশের গুলিতে হত্যা হয়েছে, আমি ধরে নিলাম, কিন্তু পুলিশের গুলিতে হত্যা হয়েছে জি, যেটা কিন্তু আজকে জনাব এস এম কামাল, আপনি বলছেন এই কথাগুলো আপনি খুবই যৌক্তিকভাবে আনতে পারেন সামনে, কিন্তু আমি যেটি প্রশ্ন করছিলাম যে আপনি বলছেন আইন আদালতের বিষয় থাকতে পারে, আপনাদের আগের কর্মকাণ্ডগুলোর বিষয়ে, মানে যখন আমি প্রশ্ন করছিলাম যে শেখ হাসিনাকে, মানে দুঃখিত, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে না দেওয়া ইত্যাদি বিষয়গুলোতে আপনি বলছেন আইনের প্রসঙ্গ থাকতে পারে। এখনো তাই আমি বলছিলাম যে আমি আজকে আপনাদের বিষয় বিরুদ্ধে শোনেন, যা আমি হচ্ছে আজকে, না আইনের না, আমি মধ্যেই আজকে, হচ্ছে, এখন বলছে না, আমি আদালতেই তো হচ্ছে। না না, আমাদের সাথে আইনের মাধ্যমে হচ্ছে না এগুলো, আমি এই কারণে ব্যাখ্যা দিলাম, আইনের মাধ্যমে হচ্ছে না। আদালতের রায় হয়েছে, আদালতের রায় হচ্ছে না, আদালতের রায় হচ্ছে সাজানো আদালত। ওটা তো আপনি আপনাদের আইনের, সময়ও বলা হয়েছে। না না না, না না, আপনি আইনের ছাত্র হিসেবে আপনি সাদাকে সাদা বলবেন, এটা আমার প্রত্যাশা। আজকে যে আদালত হয়েছে সেই আদালতের বিচারক কে? জামাতের লোক। আজকে যে প্রসিকিউটর সে কার লোক? আজকে বাদী পক্ষের আইনজীবী কে? তা আপনি সবকিছু দিয়ে আপনি রায় ঘোষণা করছেন। জি, খালেদা জিয়ার বিচার যখন হয়েছিল তখন এরকম অনেক অভিযোগ ছিল জনাব এস কত এম কামাল। বছর, কত বছর ধরে হয়েছিল? না, কত বছর ধরে হলো এখন না না, আমার কথা হচ্ছে, আপনি আপনি ওইটা অ্যাভয়েড করলে তো হবে না, কত বছর ধরে হয়েছিল? দীর্ঘ সময় ধরে বিচার দীর্ঘ সময়, হয়েছিল, হ্যাঁ। দীর্ঘ সময় ধরে হয়েছিল, ঠিক আছে না, আমি বললাম তো এই প্রসঙ্গে আমি এখন কোনো কথা বলতে চাই না। আচ্ছা, যে প্রসঙ্গে হয়তো আপনি কথা বলতে। আমাকে আপনি আমাকে যত কথা বলে, কিন্তু আপনি আমাকে আওয়ামী লীগকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে পারবেন না। আমি তো আসলে আওয়ামী লীগকে আসামির কাঠগড়ায় না দাঁড়ানোর আপনি, কেউ না। না আপনি না না, আইন আদালতের কথা বলছেন, আপনাদের সময় আদালতের আমি রায়, আইন এখনকার আদালত, সময় আদালতের রায়। আইন আদালতের রায় তো আদালতের আদালতের রায়। আইন আদালতের মাধ্যমে আপনি আসামি, আপনি আমাদের আমলে কি কোর্টে যাকে ধরে নিয়েছে তার উপর মব সন্ত্রাস হয়েছে? দু একটা ঘটনা তো আছেই, মাহমুদুর না রহমান সহ দুই না একটা ঘটনা তো না আছে, না, এখন মাহমুদ হয়তো অনেক মাহমুদ হচ্ছে। না না না, মাহমুদ, আমি আপনার বলি, তারপরে কোন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে? এগুলো আচ্ছা, আইনজীবীরা, একটা দুটো না না অনেক ঘটনা আছে, এখন অনেক কিছুই না না হচ্ছে, না, তার একটা দিনে সমালোচনা করার মতো। আইনজীবীদের না, আপনি না জানেন, আইনজীবীদের আজকে কোর্টে যাইতে পারে না, সিনিয়র আইনজীবীরা কথা বলতে পারে না। জি, হ্যাঁ, আমাদের আমলে, হ্যাঁ, আপনি মিথ্যা মামলা হয়েছে বলতে পারেন, গ্রেপ্তার হয়েছে, কিন্তু বেল হয়েছে।
আজকে আপনার খালেদা জেল জিয়া গেটে বের হয় নাই, অনেক দিন তিনি জেল জামিন গেট চেয়ে আপনি চেয়েছেন, পারেন নাই। জেল গেটের থেকেই হয়ে আসছে। দুঃখটা কোথায়, যে আজকের এই সরকারকে সেভ করার লাগে যারা কথা বলে, অতীতকে টেনে নিয়ে এসে, এটি হলো দুঃখজনক। জি, বলেন, নিশ্চয়ই জনাব আমি এই ইরফান কামাল বিষয়ে হোসেন, আইনের প্রয়োগের নামে অপপ্রয়োগ, আইন মানে বিচারের নামে নানান প্রহসন, সেগুলো দেখে দেখে মানে এই বিষয়গুলো নিয়ে কথা বলাটাও হয়তো অস্বস্তিকর, কারণ এগুলো রায়গুলো না তো না আসলে কথা বলা, আদালত থেকে আসে। না আমার কথা কি আপনার দুঃখিত, আপনারা যারা সঞ্চালক বা আপনারা যারা সাদারে সাদা বলেন, কালোরে কালো, মানে আমি বলি না যে আমাদের সময় খারাপ কাজ হয় নাই, তা আমাদের খারাপ কাজের কারণে তো আমাদের বিরুদ্ধে আপনার অভিযোগ আনছেন, কিন্তু এখন খারাপ কাজ হবে কেন, তার চাইতে খারাপ কাজ হবে কেন, আপনি সেইটা বলেন আমাকে। আমরা খারাপ লোক ছিলাম, যার ফলে আমাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন, কিন্তু আজকে কেন খারাপ, আজকে তো তার চাইতে ভালো হবে, কিন্তু তার চাইতে জঘন্য হচ্ছে কেন? ধরে নিলাম আমরা সব খারাপ কাজ করছি, কিন্তু জনগণের তো আজকে ভালো রাখবেন, তাহলে আজকে জনগণ ভালো থাকে তার না কেন? পরিণতি পরিণাম হয়তো এই সরকারের জন্য কিছু একটা অপেক্ষমান, অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন সেটা বলা হচ্ছে, যেটা আমি শুরুতেও বলছিলাম, সেই আলোচনাটাও আছে। এখন আপনাদের কাছে একটু নির্বাচনের প্রসঙ্গে আসি, যে আপনাদেরকে নির্বাচন নিয়ে আপনাদের নেত্রী কোনো গাইডলাইন দিয়েছেন বলে শুনছিলাম, আপনি সেই বিষয়ে শুনবো। এবং আমি পোস্ট পড়ছিলাম আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে, সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগবিহীন নির্বাচন একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত। এবং সেখানে একটা জায়গায় এসে বলা হচ্ছে এখনো সময় আছে, দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে এখনও যদি রাজনৈতিক বোধোদয় ঘটে তবে সংলাপ ও সমঝোতার পথ খোলা আছে। মানে কিভাবে সংলাপ এবং সমঝোতার প্রস্তাবটা আপনাদের কেমন? না, আমরা সংলাপ বা এই সংলাপের কোনো প্রস্তাব দেন, এটি কে লেখছে জানি না। আমাদের পরিষ্কার বক্তব্য, এটা আওয়ামী লীগের আমরা অফিসিয়াল ফেসবুকে, হ্যাঁ। আমরা যেটা না কে দিই সেটা জানি না, অফিসিয়াল পেজে আমি যেটা আমাদের যেটা সংলাপ এই কথা আমরা বলি, আমরা যেটা বলেছি যে আমরা নির্বাচন করতে চাই, আমরা নির্বাচনে যেতে চাই, আমরা নির্বাচন প্রতিরোধ বা নির্বাচন বর্জন নয়, নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হলে আজকে প্রথম হচ্ছে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করে সেটা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু নয় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা সাজানো রায় দেওয়া হয়েছে, সেই রায় বাতিল করতে হবে বঙ্গবন্ধু পরিবারের নাম, শেখ রাহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল সহ যাদের নামে মামলা রায় হয়েছে, সেই রায় প্রত্যাহার করতে বা এবং যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রেপ্তার আছে এবং যাদের নামে মিথ্যা মামলা, সে মিথ্যা মামলা প্রত্যাহারকে গ্রেপ্তার করতে হবে। এবং এই যে যিনি অবৈধভাবে অসাংবিধানিকভাবে ছাত্র জনতা পুলিশ হত্যা করে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে ক্ষমতা দখল করে বাংলাদেশটাকে একটি জঙ্গিবাদের দেশ, মব সন্ত্রাসের দেশ, আপনি সন্ত্রাসীর দেশে, ধর্ষকদের দেশে পরিণত করেছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেই ফ্যাসিস্ট ইউনূসকে পদত্যাগ করে একটি এগুলো আপনাদের অভিযোগ তত্ত্বাবধায়ক এবং আপনাদের দাবি, কিন্তু এই দাবি মানবে কেন? মানতে আওয়ামী লীগকে নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া যে দেশের শতকরা 60% লোক এখন মনে করি আমি যে তারা এই সরকারের প্রতি তাদের আস্থা নাই, মানবে না তো অনেকেই মানে নেই, কিন্তু মানতে বাধ্য হয়েছে একসময়। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করেছেন অনেকেই করেছেন, কিন্তু একসময় মানতে বাধ্য হয়েছে। আপনি যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, আপনি বলবেন আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, আর আপনি গণতন্ত্রের কবর রচনা করতেছেন, আপনি দেশটাকে জঙ্গিবাদের দেশ বানাবেন। আওয়ামী লীগ নির্বাচন না গেলে জনগণ ভোট কেন্দ্রে যাবে না, বাংলাদেশের মিনিমাম 50% লোক ভোট কেন্দ্রে যাবে না, এবং তারও বেশি হতে পারে। সেইখানে আপনি নির্বাচন করবেন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা আসবে তারা দেশটাকে কোথায় নিয়ে যাবে? দেশটা কি আপনারা যেমন গণতন্ত্র? কোথাও নিয়ে গিয়েছিলেন সেরকমই হয়তো কোথাও নিয়ে যাবেন। আমরা দেশটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলাম। তার পরিণামে 24-এ আমরা দেশটাকে জঙ্গিবাদ মুক্ত করেছিলাম। আমাদের আমলে দেশটা নিরাপদ বাসস্থান ছিল। আমাদের আমলে
আপনি আপনাদের আজকে আমলে যদি আমার জঙ্গিবাদ মুক্ত হয় তো আপনাদের আমল তো পতনই, আপনারা বলেন নাকি জঙ্গিদের আক্রমণে, তো এত জঙ্গি আসলো কোথায় আপনাদের আমলে যে আপনার জঙ্গি মতে তারা পতন জঙ্গি হলো? জঙ্গি আসলো কোথায়? জঙ্গি আসলো, জঙ্গি জেলখানাতে ছাড়িয়ে দিলেন, তাদেরকে অস্ত্র দিলেন, ওই জেলখানা থেকে তাদেরকে কয়েকজন জঙ্গি বের যে হয়ে আপনাদের পতন ঘটালো। না, জেলখানাতে অনেকগুলো জেলখানাতে তাকে বের করে দিলেন এবং শিবিরদের সশস্ত্র ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিলেন, করলেন। এবং সেগুলো সাধারণ মানুষ, সেগুলো হলো আপনাদের আমলেই হলো আর কি, মানে জঙ্গিবাদ মুক্ত সাধারণ হলেন, মানুষ, আপনারা বলছেন সাধারণ জঙ্গিবাদ মুক্ত করেছেন, সেই জঙ্গিদের আক্রমণে সাধারণ আপনাদের সাধারণ পতন হলো। সাধারণ মানুষ সাধারণকে খেপিয়ে তুললেন। আজকে তো প্রমাণ বাংলাদেশের জঙ্গিবাদের দেশ, আজকে তো প্রমাণ বাংলাদেশের সন্ত্রাসীদের দেশ। আজকে বাংলাদেশে, আমার কথা না, আপনাদের বিভিন্ন জরিপে পত্রপত্রিকা এসেছেন যে 52% লোক নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার ভিতরে অর্ধেকের বেশি নারী, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আপনি বলেন তো আমাদের আমলে কি, মানে কবর থেকে লাশ তুলে পোড়ানো হয়েছে? না, এরকম অনেক নিকৃষ্ট ঘটনা আসলে এই আমলে হয়েছে, এগুলো নিয়ে প্রতিদিনই আমরা হ্যাঁ, প্রায় সেগুলো সমালোচনা এগুলো করি। এগুলো 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 শোনেন, আমরা আমাদের আমলে কি দীপুর মতো লোকদের পিটিয়ে হত্যা করেছে, উপরে পুড়িয়ে ফেলা হয়েছে? না, পুড়িয়ে ফেলা আমাদের হয়নি। আমলে, আপনাদের হ্যাঁ, আমলেও তবে কোরআন অবমাননার অভিযোগে না পুরান মানুষকে পুরে পিটিয়ে মারা হয়েছে, না এরকম না, ঘটনা পিটিয়ে হয়েছে। কাউকে মারে, আমি চ্যালেঞ্জ হয়েছে, করলাম কাউকে আমিও পিটিয়ে চ্যালেঞ্জ মারে করি, না, না, যদি আমি আমার নাম আপনার নাম মনে নাই বলে এখন। চ্যালেঞ্জ করলাম। আপনি মিথ্যা তথ্য দিলে হবে আচ্ছা, না, আমি আমি একটু চ্যালেঞ্জ। তাহলে খুঁজে বের করব, মানে দর্শকদের অতটুকু হ্যাঁ, সময়। মিথ্যা তথ্য হ্যাঁ, দিলে হবে না, পিটিয়ে কাউকে হত্যা করে নেই। কোরআন এবং যদি অবমাননার করে, অভিযোগে আমার মনে শোনেন, আছে ঘটনাটি। আমি শোনেন, যদি পিটিয়ে হত্যা করে থাকে তার কিন্তু বিচার হয়েছে যারা করছে। আমি করছি যে তথ্য আপনি সঠিক দেন। জি, জি, তা হুম। তো বটেই। মানে এরকম ঘটনা, এটার ঘটনার যে আধিক্য হয়েছে না বা না না, ঘটনা যে আপনি বেড়েছে আমি যদি সেটি মনে করি, আপনি দৃশ্যমান। যদি, না না না, আপনি যদি মনে করেন যে আজকে লক্ষ্মীপুরের আয়শাকে পুড়িয়ে মারা হয়েছে, আপনি যদি সেইটাকে ঢাকার জন্য অন্য রেফারেন্স নিয়ে আসেন তাহলেই তো দুঃখজনক। না, 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 ওটা ঢাকার জন্য নিশ্চয়ই না, সেটি আপনারা, ঢাকার জন্য আমরা না। আমরা আমরা খারাপ ছিলাম, আপনারা ভালো হচ্ছেন না কেন? সেটি তো প্রত্যাশাই বটেই। আমরা খারাপ ছিলাম না, আপনারা ভালো হচ্ছেন না। আয়শাকে কেন পুড়িয়ে মারা হলো? সে তো আওয়ামী লীগ করে না, তার বাবা বিএনপি করে। আপনি বলছিলেন যে দেখানোর জন্য, এটা দেখছিলাম, এটা হচ্ছে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার তদন্ত 1 বছরেও শেষ হয়নি। এটি প্রথম আলোর খবর, 30 অক্টোবর 2021-এর খবর। 2020 সালের 29শে অক্টোবর রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার আবু ওয়াজেদ মিয়ার ছেলে আবু ইউনুস মোহাম্মদ শহীদুন্নবী জুয়েল বুড়িমারি কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ পড়তে যান। সেখানে পবিত্র কোরআন অবমাননার মিথ্যা অভিযোগ তুলে তাকে আটক করা হয় এবং পুলিশ এবং এলাকাবাসীর ভাষ্য, পবিত্র কোরআনের অবমাননার অভিযোগে বুড়িমারি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে 5-6 জন ব্যক্তি, মানে এই ঘটনার একটা বিস্তারিত এখানে আছে এবং তাকে, মানে ঘটনার শিরোনামেই আপনি বুঝতে পারছেন, পিটিয়ে ও পুড়িয়ে হত্যা, মানে এই ঘটনাগুলো তখনও ঘটেছে। তবে আপনি যেটি বলছেন যে এখন অনেক বারবার এই ঘটনাগুলো আলোচিত হচ্ছে, অনেক বেশি এই ঘটনাগুলো ঘটতে দেখা যাচ্ছে। তবে এস এম কামাল হোসেন, আপনাদের সময় হয়েছে এরকম অনেক ঘটনা। এখন না, আপনাদের, আমাদের সময় জি, অনেক ঘটনা হয়নি। মানে আপনি একটা ঘটনা, ওই ঘটনার সঙ্গে সঙ্গে আমি জানি, ওই ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বিচারের মুখোমুখি করা হয়েছে। হ্যাঁ, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা আক্রমণ হয়নি, হয়েছে ওই সময়। বিচারের মুখোমুখি করা হয়েছে, কিন্তু বিচার কাউকে, অবশ্য হয়নি, বিচার হ্যাঁ, শেষ হয়নি। বিচারের মুখোমুখি দরকার। এখন বিচার শেষ হলেই তো আপনি কোন বিচার হস্তক্ষেপ করছে। এখন এদের মতো যদি আমরা আদালত গঠন করে আপনার সাজা দিয়ে দিতে পারি 1 মাসের ভিতরে, তাহলে তো বিচার শেষ হয়ে যাবে। জি, আমরা তো বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারও কয়েক বছর ধরে হয়েছে। জি, জি, জনাব এস এম কামাল হোসেন, আমিও একটু স্পষ্ট করতে চাই, আমি এই সময়ের কর্মকাণ্ডের সাফাই গাইছি না, আমি শুধু বলছি যে আপনাদের সময় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর আপনাদের কাছে কোনো সাফাই আছে কিনা। এখন তাহলে নির্বাচন প্রসঙ্গে আরেকটু কথা বলি। তাহলে যে আপনি বলছেন যে সংলাপ সমঝোতা, এই বিষয়ে আপনাদের কোনো কিছু হয় নাই, যদি অফিসিয়াল ফেসবুক পেজে, আশা করি আমরা যে অফিসিয়াল স্টেটমেন্টই থাকবে আওয়ামী লীগের, তাহলে সংলাপ বা সমঝোতার ব্যাপারে আপনাদের কোনো অবস্থান নাই? এটাকে আমরা ইগনোর করব, মানে অফিসিয়াল ফেসবুক আমরা পেজে যা আসবে সেটাকে ইগনোর করব? আমরা আমরা সংলাপ করব কার সাথে? ইউনূস তো ক্ষমতা নিয়েছেন আওয়ামী লীগ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, 71কে মুছে ফেলার জন্য, বঙ্গবন্ধু পরিবারের কে জাতীয় আন্তর্জাতিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করেছেন। সেই ইউনূস, যিনি অবৈধভাবে অসাংবিধানিক ক্ষমতা দখল করে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার
পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য নেমেছেন, তার সাথে কিসের আলোচনা হতে পারে? আমরা জনগণের কাছে আমাদের এই প্রত্যাশা, আমরা জনগণের কাছে আমাদের এই প্রত্যাশা যে জনগণকে বলতে পারে যে আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করবে না। কারণ আওয়ামী লীগ যতবার নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হয়েছে। আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করবে না। আওয়ামী লীগের জনগণের প্রতি আস্থা আছে। আপনি আমাকে, তাহলে আওয়ামী লীগ আসলে কি করবে? আওয়ামী লীগের পরিকল্পনা কি? আওয়ামী লীগের পরিকল্পনা, আওয়ামী লীগ জনগণকে ঐক্যবদ্ধ করবে আস্তে আস্তে। হয়তো আপনি মনে করেন যে এই নির্বাচন আমরা প্রতিরোধ করতে পারি, নির্বাচন করবে, নির্বাচন হবে, জনগণ সেখানে যাবে না। জনগণবিহীন নির্বাচন হলে বাংলাদেশে সেই গণতন্ত্র, এই মানে কি কয়, সেই নির্বাচনের নির্বাচিত সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। যেমন কিন্তু 24 আপনারা জনগণই, টিকতে পারলেন না, সেরকম মানে 24 খুব অল্প ভোট না পড়েছিল। 24-এ না, এর আগে অনেকেই টিকে থাকতে পারেনি। অবশ্য এর আগে 14 তে অনেকেই, আপনারা পেরেছিলেন, বা এর 18 মানে অনেকেই টিকতে পারে, এটা অনেকেই টিকতে থাকতে পারেনি। 2006 অনেকে চেষ্টা করেছে, 96-তে অনেক চেষ্টা করে কেউ থাকতে পারেনি, এটা টিকে থাকতে পারেনি। কিন্তু আপনারা তো 14 তে পেরেছিলেন, তাহলে মানে এবার পারবেন এত নিশ্চিত কি করে কিভাবে বলতে পারেন? এটি পারবে না কারণ তারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে না। 14-তে শেখ হাসিনা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছেন। মানে আওয়ামী লীগ মানে বিএনপি সহ বাকি সব বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন করে জনগণের বিরুদ্ধে বাদ দেনে আপনি বলেন তো, আমরা তো আওয়ামী লীগ, তো আপনি বলেন তো আওয়ামী লীগ বিরোধী দলের ডাকে নেই। ডেকেছে, কিন্তু নির্বাচনে যায় নাই, অতএব জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। দাঁড়ান 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 দাঁড়ান, আপনি বলতে দেন, আমার কথা শেষ করতে দেন। আওয়ামী লীগ বিরোধী দলের ডাকে নেই, একদম ডেকেছে, বেগম খালেদা জিয়ার ফোন করেন নাই, করেছে। আপনি বলেন নেই যে এই কয়টা মন্ত্রণালয় আপনাদের দিয়ে দেব। বিএনপি ইলেকশনে যায়নি, সেটা যায়নি, তাদের সিদ্ধান্ত, তাদের তো ডেকেছে। আমরা তো বলি নাই যে আমরা নির্বাচনে যাব না। এটিও অবশ্য আপনারা বলেছিলেন যে তত্ত্বাবধায়ক আমরা সরকার না হলে নির্বাচনে যাবেন না, এই সময় আপনাদের বক্তব্য ছিল। শেখ হাসিনা বলেছেন, হ্যাঁ, মোহাম্মদ আরাফাত বলেছেন। হ্যাঁ, আমরা এখনো বলি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে, কারণ ইউনূস কোনো নিরপেক্ষ ব্যক্তি না। আর তত্ত্বাবধায়ক সরকার সুপ্রিম কোর্টে পাশ হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার তো সুপ্রিম কোর্টে পাশ হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আপনি বলেন যে আপনারা তত্ত্বাবধায়ক সরকার দেন, ঠিক আছে, এটা যদি আমাদের ভুল হয়, ভুল হইলো, কিন্তু আপনারা তো তত্ত্বাবধায়ক সরকার চাইছেন, তো সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। কিন্তু এখন তো কেউ সেটা চাচ্ছে না, সব রাজনৈতিক দলগুলো এই সরকারের অধীনেই চাচ্ছে। এখন সব রাজনৈতিক দলগুলো চাচ্ছে, যারা তত্ত্বাবধায়ক সরকার চাইছে সেই তত্ত্বাবধায়ক আইন তো পাশ হয়েছে, তাহলে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করবেন না কেন? আপনাদের জনপ্রিয়তা আছে, আমরা না ফ্যাসিস্ট, আমরা জনবিচ্ছিন্ন, তো আমরা জনবিচ্ছিন্ন তারা আসলে সেটাকে তত্ত্বাবধায়ক। অপ্রয়োজনীয় মনে করছেন, এই সরকারও একটা নিরপেক্ষ সরকার হিসেবে তারা ধারণা করছেন। তাদের হ্যাঁ, অধীনে এটা নির্বাচন হতে পারে, আপনারা যেহেতু তো ধারণা করতে, এই সরকার ইনুসের মতো একজন জঙ্গি, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক, মব সন্ত্রাসের জনক, যিনি মানে কি কয় সমৃদ্ধের বাংলাদেশ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, কিন্তু সেই নতুন দলগুলো তো আস্থা রাখছে, মানে যারা আসলে না না নির্বাচনে না, অংশগ্রহণ করে তারা তো আস্থা রাখছে। আমি বলছি যারা নতুন বাংলাদেশ করবে, সেই নতুন বাংলাদেশে আজকে আনিস আলমগীরের মতো সাংবাদিকরা জেল খাটছে, আজকে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা হচ্ছে, জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে ছাত্রলীগের ছেলেদের পিটিয়ে হত্যা করছেন। আপনি আয়েশা লক্ষ্মীপুরে, বিএনপির, তা বাবা বিএনপি করে, তাকে পুড়িয়ে হত্যা করছে, সে বাবা বাবা ওই চিৎকার করছে, দীপুকে পিটিয়ে হত্যা করছে। এমনিভাবে বাংলাদেশ একটা সমৃদ্ধের বাংলাদেশে, মানে খুনিদের সমৃদ্ধ হয়েছে, জঙ্গিদের সমৃদ্ধ হয়েছে, মব সন্ত্রাসের উন্নতি হয়েছে। এই হচ্ছে ইউনূসের বাংলাদেশ। আর একজন সাবেক সচিব বলছে সীমাহীন দুর্নীতি হচ্ছেন 7 জন উপদেষ্টা। আর মির্জা আব্বাস বলছে যে 9 মাসে 90,000 কোটি টাকা এই শেয়ার মার্কেটতে চলে গেছে। আর আজকে আমাদের সময় আপনারা সমাজে এত ঋণ খেলাপ হয়েছে, আমাদের সময়ের চাইতে কিন্তু 3 গুণ ঋণ খেলাপের সংখ্যা বেড়েছেন 15 মাসে। এটা আমাদের কথা না, আপনাদের মতো সাংবাদিকরাই বিভিন্ন পত্রপত্রিকা লিখছেন, সেইখান থেকে আমরা জানতেছি। আমরা না খারাপ ছিলাম, তাহলে এখন এত কিছু হচ্ছে কেন? এই ইউনূস, সেই ইউনূসের অধীনে তো কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, একটা পাতানো নির্বাচন হতে পারে। আর পাতানো নির্বাচন হলে যারা নির্বাচন করছে তাদের ভিতরেই সংঘাত হবে। আপনি দেখেন না আজকে যে বেগম খালেদা জিয়ার ছত্রছায়ায় যারা লালিত পালিত হয়েছেন, আজকে তার মৃত্যু দিনে দাঁড়িয়ে তাদের ছাত্র সংগঠনের কর্মীরা যেভাবে বিদ্রূপ করছেন, উপহাস করছেন,
এবং তাদেরকে সমালোচনা করা হয়েছে, ব্যাখ্যা চাওয়া হচ্ছে, তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। এটি নিয়ে আপনি বলতেই পারেন যে এটি আসলে খুবই অনুচিত একটা ব্যাপার, দেখা গেছে খুবই দৃষ্টিকটু একটা বিষয় ঘটে গেছে, তার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে তারা তো আপনারা দুঃখ, কি শোনেন করছেন আমি ওই আপনার পোস্টের বলি, মধ্যে? শোনেন শোনেন না, আমি আপনার বলি তারা দুঃখ প্রকাশ করছে ওই যে এই প্রথম আলোর অফিস হামলা করো, ছায়ানটে হামলা করো, এখানে হামলা করার পর একদিকে বলতেছে আর একদিকে দুঃখ প্রকাশ, এই তো অবস্থা। জি। এখন আপনারা আসলে কি করছিলেন সেটি একটু প্রশ্ন করছিলাম, যে আপনি বলছেন জনগণকে ঐক্যবদ্ধ করবেন। মানে আপনারা সক্রিয়ভাবে কি এই নির্বাচন নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা, বিশেষ করে কোনো পরিকল্পনা আছে কিনা? এবং আপনাদের দিকে আরও অভিযোগ আছে যে আপনারা প্রকাশ্যে রাজনীতি এখন আপনারা সেভাবে করতে পারছেন না। আপনারা ষড়যন্ত্রের রাজনীতি করছেন, নানান রকম হত্যাকাণ্ডের সাথে, হাতি হত্যাকাণ্ডের পেছনেও গোয়েন্দারা আওয়ামী লীগের কথা বলছেন। সাংবাদিক জুলকার নাইন সামি, তিনি জাহাঙ্গীর কবির নানক, তার পিএসের সংশ্লিষ্টতা, বা মোহাম্মদপুরের আওয়ামী লীগ নেতৃত্ব ইসমাইল সম্রাট, আরও কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলছেন যে তারা এটার সাথে সম্পৃক্ত। পুলিশও সম্পৃক্ততা সম্ভবত পাচ্ছে বলেই খবরগুলোতে আমি পড়ছিলাম। আমি আপনারে বলি, আমি এই প্রশ্ন এই ব্যাপারটাই বলি, দেখেন আমরা কোনো হত্যাকাণ্ডে বিশ্বাস করি না। আমি অবশ্যই হাদি হত্যাকাণ্ডের বিচার চাই, কিন্তু হাদি হত্যাকাণ্ডের হওয়ার পর আপনি টেলিভিশনের একটু বক্তব্যগুলো আনেন তো, রিজভী সাহেবের ডাকসুর বিপির বক্তৃতাটা আনেন তো, তারপরে এই যে হাদির যে ইনকিলাব মঞ্চ তারা যে বক্তৃতা দিছে যে সরকারের ভিতরে একটি অংশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এটা কি আমার কথা না, আপনি বলেন, এটা তারাই বলছে। তাহলে আজকে এই হত্যাকাণ্ডের ভিতর দিয়ে যদি মানে কেউ যদি বলে যে নির্বাচনকে, সরকারের ভিতরে একটি অংশ নির্বাচনকে পিছাতে চায়, তাই হাদিকে তারা হত্যা করিয়েছে, কারণ এই বক্তৃতাগুলো তো এই সংগঠনগুলোর নেতারাই দিয়েছে। এখন দায়িত্ব আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করছে। আপনি তাদের কথাগুলো বলেন না, তারা তো বলছেন, প্রকাশ্যে বলেছেন, গোপনে বলেন না তো কারা হত্যাকারী, কারা কাদের দিকে আঙ্গুল তুলেছেন। সবাই নানান রকম, নানানজন বিচ্ছিন্নভাবে, শুরুর দিকে যেমন মির্জা আব্বাসের দিকেও আঙ্গুল তোলা হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, আবার কেউ কেউ গুপ্ত শিবিরের কথা বলছেন, কিন্তু সবাই একসাথে আবার একরকম, মানে একই সুরে ইঙ্গিত তুলছে আওয়ামী লীগের বিরুদ্ধে, যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। রাতের রাতের অন্ধকারেতে সবাই এক জায়গায় এক হয়ে, সব শক্তিতে একই শক্তি, মুক্তিযুদ্ধ ঠেকাও, আওয়ামী লীগ ঠেকাও, ৭১ ঠেকাও। এই কারণে আওয়ামী লীগের উপর দায়িত্ব দিতে চায়। আমি তো দেখলাম সামাজিক যোগাযোগ পত্র পত্রিকায়, যে ছেলে তাকে, সে অ্যারেস্ট হয়েছিল, তাকে বেল কে করিয়েছেন, কে করিয়েছেন? জি, সেখানে বিএনপি এবং জামাতের আইনজীবী ছিল, কিন্তু একটা যেমন যে ধরেন শেখ হাসিনার আইনজীবীও একসময় মাহবুবুদ্দিন খোকন ছিলেন, মানে আমি বিএনপির। না না আমি আইনজীবীদের তো আসলে ওটা শুনেন একটা শুনেন, প্রফেশনাল কাজ। আইনজীবী, আপনি আইনজীবী প্রফেশনাল ঠিক, কিন্তু এটা কেন করেছিলেন? অন্যদের তো করেন না। আমি 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 আমার অনেক ভাই কর্মী জেলখানায় আছে, আমি এদেরকে একটু কন্ট্যাক্ট করি, করবে কিনা করবে না, তাকে কেন করিয়েছেন? না, কিন্তু আওয়ামী লীগেরও তো অনেকে জামিন হচ্ছে, আওয়ামী লীগের না তো না অনেকে না জামিন অনেক, হচ্ছে। না 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 না, কোনো জামিন হচ্ছে ওই শীত থেকে, আপনার এটা ব্যবসা হচ্ছে জামিনের নামে, আবার জেল গেটে যে আর একটা মামলা দিয়ে আবার ঢুকে দিচ্ছে। আপনি উকিল, আপনি জামিন করাচ্ছেন, আবার জেল গেটে দিয়ে আর একটা মামলায় ঢুকিয়ে দিচ্ছেন। একেবারে নিরীহ, নিরীহ কর্মী, হয়তো সে কিছু জানেই না, তাকে আপনি বেল দিচ্ছেন, আবার জেল গেটে বলে দিচ্ছেন, আর একটা মামলা দিয়ে সোনারে দেখায় তাকে আবার জেল খায়, তার কাছ থেকে টাকাও নিচ্ছে, নিঃস্ব করে দিচ্ছে। আর এই ছেলেকে আপনি কেন ছাড়লেন? সে অস্ত্র সহ ধরা পড়ছে, তারা তাকে লালন পালন করছে, দোষটা দেবেন আওয়ামী লীগের উপর। তাহলে কি এখন ওইরকম, এই প্রশ্নটা পুরনো? আমি সেদিন শিবিরের এক নেতাকে জিজ্ঞাসা করছিলাম যে আগে শিবির গুপ্ত থাকতো আওয়ামী লীগে, এখন আওয়ামী লীগ বা ছাত্রলীগ গুপ্ত থাকে শিবিরে, বিষয়টা কি এরকম? কারণ এই যে যিনি শুটার হিসেবে যাকে না না, পরিচয় করানো হচ্ছে, আমি বা যার আমি জামিনের কথা আপনি বলছিলেন, তিনি সাবেক ছাত্রলীগ নেতা। আমি আপনার বলি, দেখেন বুয়েটে যে আরবার হত্যা হয়েছিল, তাদের পক্ষে কারা, আমরা কিন্তু সর্বোচ্চ সাজা দেওয়ার সরকার
হ্যাঁ, তাদের কিন্তু সেভ করেননি, কিন্তু তাদেরকে কে রক্ষা করেছে? আপনি আমাকে এইটা বলতে পারেন যে এটা আমাদের ব্যর্থতা, যে আমরা ছাত্রলীগ বা যুবলীগের ভিতর দীর্ঘদিন এই শক্তি লুকিয়ে ছিল। তারা ছাত্রলীগের ভাবমূর্তি, আপনার যে ছাত্রলীগের ভাবমূর্তি যেটুকু ক্ষুণ্ণ হয়েছে, এখন কিন্তু অনেকেই বলেন যারা আমাদের পছন্দ করে না, যে এই শক্তি ছাত্রলীগের ভিতর থেকে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। সেজন্যই প্রশ্ন করছি, এখন সেই সফল আমি টেকনিকটা, সেই টেকনিক তো কাজ করেছে ছাত্রলীগের এই বিরুদ্ধে ভাবমূর্তি এই খারাপ করাটা। ছাত্রলীগ, সেই শুনেন, টেকনিকটাকে ছাত্রলীগ, এখন ছাত্রলীগ বা আওয়ামী লীগ না, ব্যবহার করছে কেন? ছাত্রলীগকে ওই ওই যে ছাত্রলীগ শিবির করতো সেই দুর্নাম দেওয়ার লেগে সেই শিবিরের কর্মী করতে পারে। ওই ছাত্রলীগ যে বিএনপি করতো, বিএনপির আদর্শকে ধারণ করতো বা ছাত্র দলের আদর্শকে ধারণ করতো বা অন্য দল করতো, তারা আজকে করতে পারে। এখন তো যারা এখানে সবাই তো ছাত্রলীগ করতো, কিন্তু আজকে সবাই কিন্তু তারা জামাতের হয়ে চলে গেছে। আমরা কেউ বুঝতাম না, এটা শেখ হাসিনা বুঝতো, কিন্তু আমরা খালেদা জিয়ার মৃত্যু নিয়ে তার দলের ভেতর থেকে যে সমস্ত কেন্দ্রীয় নেতারা আছেন তারাই মিডিয়ার সামনে এই ভেদাভেদটা সৃষ্টি করেছেন। কারণ একজন মানুষের মৃত্যু হলে একবারই প্রকাশ করার নিয়ম, তা না করে তারা তাল বাহানা করেছেন, যার কারণে এই বেবিদের জন্মনে এই বিষয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন জন্ম নিয়ে দিয়েছে। কারণ বাংলাদেশের রাজনীতি দলগুলা মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করে। আমি মুজিবুর রহমান সাহেবের প্রশ্নের এই মন্তব্যের প্রেক্ষিতে একটু বলি, তার দলের লোকেরা কি করেছে? তারা কি কখনো বলেছে যে খালেদা জিয়া মারা গিয়েছেন? এর আগে কখনো বলেছে? আপনি ধারাবাহিকভাবে গত 1 মাস 2 মাসের মতামতগুলো দেখেন, প্রতিদিন তারা ব্রিফিং করেছে, প্রায় প্রতিদিন তারা ব্রিফিং করেছে। ব্রিফিংগুলি দেখেন, কোথাও কি এমন কিছু তারা বলেছে যেটা থেকে আপনার মনে হয়েছে যে উনি আগেই মারা গিয়েছেন? ভাই, এটা হলো জানেন কি, আপনি যে কথাটা বলছেন মুজিবুর রহমান সাহেব, এটা হলো কি এক ধরনের আপনি নিজেই চিন্তা করে নিয়েছেন, কেউ বলেনি, কিন্তু আপনি ভেবেছেন যে উনি মারা গেছে, ওনাকে আটকে রাখা হয়েছে, ওনার মৃত্যুর কথাটা প্রকাশ করা হচ্ছে না। জমজম লিখেছেন, বাঙালি সম্ভবত পৃথিবীর নিকৃষ্ট জাতি, তারা না জেনে না বুঝে মানুষকে অসম্মান ও ক্ষতি করতে সম্ভবত সবচেয়ে বেশি পারদর্শী। যে লোকটি বলল বেগম খালেদা জিয়ার মৃত্যু আরও আগেই হয়েছে, সে কিন্তু সেটা ভালো করে জানে না, এটা তার ধারণা প্রসূত অন্যের প্রতি মিথ্যা আরোপ করার মধ্য দিয়ে নিজের কোন উপকার না পেয়েও সে জুলুমের মধ্য দিয়ে অপরাধীতে পরিণত হলো। আশ্চর্য এই যে সে নিজেই জানে না সে মূলত ক্রাইম করলো। অধিক অনুমানকে আল্লাহ কোরআনে হারাম করেছেন, কারণ অধিক অনুমানের মাধ্যমে জুলুমের সম্ভাবনা বেড়ে যায়। মোল্লা মৌলবী ও তথাকথিত তৌহিদি জনতা মনে করে শুধু মদ শুকর হারাম, শারীরিক ধর্ম অমানুষ করে দেয়। দেখুন, উনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু উনি বলেছেন, যে আসলে অনুমান নির্ভর কথা মানুষকে আসলে খুবই ক্ষতির দিকে এবং বিরোধীর দিকে ঠেলে দেয়। এটা একটু বড় মন্তব্য, তবু আমি পড়বো। এটা লিখেছেন মিস্টার ইমরান হোসেন। তিনি লিখেছেন, আমি যদি ধরেও নেই বেগম খালেদা জিয়া আগেই মারা গিয়েছেন, কিন্তু তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে, তাহলে আমি বলবো তার লাশটা পর্যন্ত দেশের জন্য কাজ করেছে। তারেক দেশে আসতে পারছিলেন না, অন্যদিকে একাধিক মহল দেশে অরাজকতা সৃষ্টি করে বিভিন্ন কৌশলে দেশকে হায়ানার মতো খাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাদের সবার হাত থেকে দেশকে বাঁচিয়ে রেখেছিলেন নিজে ক্লিনিক্যালি ডেথ খালেদা জিয়া। ওনার নিথর দেহটা মাটির উপরে ছিল বলেই দেশটা শান্তিতে টিকেছিল। কতটা ধন্য হলে একজন মানুষকে আল্লাহ এতটা সম্মান দেন যে তার মৃতদেহটা পর্যন্ত দেশকে পাহারা দেয়। তিনি এই দেশটাকে সন্তানের মতো আগলে রেখেছিলেন, কারণ এত সহ্য শক্তি, ত্যাগ আল্লাহ তাআলা মা ছাড়া আর কারো ভিতরে দেননি। আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করেন। তিনি মজলুম হয়েও দেশকে ছাড়েননি। হে আল্লাহ, আপনিও তাকে ছেড়ে দিয়েন না। খুবই টাচি একটা মন্তব্য করেছেন মিস্টার ইমরান হোসেন। এস এম গজনবী লিখেছেন, ম্যাডাম জিয়ার মৃত্যুতে বর্তমান সরকারের ভূমিকাটা সত্যি প্রশংসনীয়, কিন্তু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুতে কি এই ধরনের ভূমিকা রাখবেন? আমার ধারণা কোনোদিনই তা রাখবেন না, কারণ এই দেশের রাজনৈতিক দলগুলোর মাঝে শিষ্টাচারের অভাব রয়েছে। এটাও কিন্তু
মানে আমার কাছে মনে হয়েছে এটা আই ওপেনার। আমাদের ভাবতে হবে যে কেন আমরা নিজের দলের বাইরে আর কিছু চিন্তা করতে পারি না। মাহমুদ আলী লিখেছেন, হাদিসে অনুমান করতে নিষেধ করা হয়েছে, তারা কি প্রমাণ দিতে পারবে? খালি মুখে ইসলামের ফেনা তুলে ফেলো, অন্তরে ধারণ করো না, অন্তরে ধারণ করো কোরআন ও হাদিস। এটা বেশ বড় একটা কমেন্ট, তো আমি এটা পড়তে চাই। এটা লিখেছেন SD সজীব। তিনি লিখেছেন, মাসুদ কামাল সাহেব, আপনার মনের ভিতরের অবস্থা আমি কিছুটা অনুভব করতে পারছি। আমিও আপনার মতো বিষয়টা অনুভব করছি। মাসুদ কামাল সাহেব, বিগত কিছুদিন আগে খালেদা জিয়াকে নিয়ে মানুষের মনে কিছু ঘটনার অনেক কিছু ঘটনার জন্ম দিয়েছে। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য চার্টার্ড বিমান নিয়ে আসা, আবার শরীরের অবস্থা বিদেশে নিয়ে যাওয়ার মতো নেই, এবং পুরো হসপিটালের বাইরে SSF মোতায়েন, VIP প্রোটোকল দেওয়া, এবং গত কিছুদিন যাবৎ খালেদা জিয়ার কোনো শারীরিক অবস্থার নিউজ গণমাধ্যমে না আসা, তারেক জিয়া দেশে আসতে নিরাপত্তা নিয়ে বক্তৃতা দেওয়া, এবং অল্প সময়ের মধ্যে দেশে আসার ঘোষণা দেওয়া, দেশে এসে বিপুল মানুষের সম্বর্ধনা পাওয়া, হাসপাতালে এসে ডাক্তারদের সাথে কথা বলা, এবং সবচাইতে অবাক হওয়ার মতো ঘটনা তা হলো অসুস্থ মাকে দেখতে যাওয়ার সময়কার কোনো ভিডিও মিডিয়ার সামনে না আসা। সব কিছু পর্যবেক্ষণ করলে মানুষকে আপনি কি বুঝাইবেন? দোষ হচ্ছে আমাদের নিজের। আমরা কেন মানুষকে সমালোচনা করার সুযোগ তৈরি করে দেব? আমার এই কমেন্টের মাধ্যমে কেউ কোনো কষ্ট বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। উনি কিন্তু অনেক কথাই বলেছেন, কিন্তু আমার একটা কথা মনে হয়, ওনার ভেতরের অসুস্থতা, উনি যখন ICU-তে ছিলেন, ওই সময়কে ভিডিওটা আপনি কীভাবে করবেন? যে কোনো ডাক্তার আপনাকে করতে দেবে? এটা তো হয় না রে ভাই। হুবার্ট বারোই লিখেছেন, আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত। লাইফ সাপোর্টে একজন মানুষকে অনেক দিন বাঁচিয়ে রাখা যায়, এতে সমস্যা নাই। যাদের সামর্থ্য আছে তারা এই কাজটি করে থাকেন। তারেক রহমান দেশে আসার কারণেই খালেদা জিয়াকে লাইফ সাপোর্টে হয়তো বাঁচিয়ে রাখা হয়েছিল, যেমনটি আপনার মায়ের বেলায় ঘটেছিল। আপনার বোন আসবে তাই আপনারা আপনার মাকে ভেন্টিলেশনে রেখেছিলেন। জাকির হোসেন লিখেছেন, আপনাদের মতো সাংবাদিকরা কখন কোথায় তেল মারতে হয় এটা জানেন। জাকির সাহেব, আমি বুঝতে পারলাম না আমার এই কন্টেন্টটা আমি কখন কাকে কিভাবে তেল মারলাম বলেন তো? আমি কাকে তেল মেরেছি? আচ্ছা, এই সংক্রান্ত আরো কয়েকটা কমেন্ট আছে যেগুলোতে আমার খুব সমালোচনা করা হয়েছে, সবগুলি পড়ি, তারপরে একবারে জবাব দেব। মোহাম্মদ আশরাফ লিখেছেন, অত রিয়েক্ট করার কিছু নেই। খালেদার অসুস্থতার চিকিৎসা নিয়ে সরকার ও বিএনপি যথেষ্ট কনফ্লিক্ট তৈরি করেছে বলেই মানুষ নানামুখী মন্তব্য করেছে। মোস্তফা খান লিখেছেন, মাসুদ ভাই দালালি করেন কিন্তু কম করেন। আচ্ছা, বলছি এই সম্বন্ধে আলোচনা একটু পরেই করি। সাদ সাফি লিখেছেন, তেল মারার মেশিন মাসুদ কামাল বাটপার। তোদের মতো বাটপারদের কারণে দেশে আজকে বর্তমান অবস্থা। শেখ হাসিনার এই স্বৈরাচার বলছ, তখন মজা লাগে। দেশের উন্নয়ন চুষে বেড়াচ্ছ, তারপরও শেখ হাসিনা তোমাদের মতো লোকদের কাছে খারাপ। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন একতরফা হয় না, শুধু বিএনপি না থাকলে একতরফা হয়। আইকে লিখেছেন নুরুল লুক ফরওয়ার্ড। তিনি লিখেছেন, মাসুদ কামাল তুই একটা অসভ্য জানোয়ার, অমানুষ। তুই যে ইনিয়ে বিনিয়ে কি বলতে চাইছিস সেটা মানুষ বুঝতে পারে। বাংলাদেশের অভিশাপ হচ্ছে আওয়ামী বাকশালী ফ্যাসিবাদের জামাত শিবির, আল বদর, আল শামস, রাজাকার। এই মুনাফেক শুয়োরের বাচ্চারা আল্লাহকেও ভয় পায় না। এই অসভ্য জানোয়াররা এতটাই ভয়ঙ্কর বেহায়া যে বেহেশতের টিকিট বিক্রি করে। এই গুপ্তঘাতক জামাত শিবির হচ্ছে আওয়ামী বাকশালী ফ্যাসিবাদের একাংশ। এই মুনাফেক শফিকুর রহমান অত্যন্ত নিচুমানের একজন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারী। ইনশাল্লাহ বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই রাজাকার বাহিনীর বিরুদ্ধে সোচ্চার হয়ে এদের বয়কট করবে। দেখুন, আমি এখান থেকে পড়ি, এই যে নুরুল লুক ফরওয়ার্ড, সামনের দিকে তাকাবেন উনি আর কি, ওনার লুক ফরওয়ার্ড আমি বুঝতে পারলাম না। মানে উনি যে কি বলতে চাইলেন সেটাই বুঝলাম না। উনি এখানে আওয়ামী বাকশালী এবং জামাত ইসলামকে এক করে ফেলেছেন এবং বলছেন এরা সবাই দেশের বিরুদ্ধে কাজ করছে। ভালো কথা, আমি মানতে রাজি আছি উনি যখন বলছেন ওনার মন্তব্য, কিন্তু তার সঙ্গে আমি কীভাবে অমানুষ হলাম এটা আমি বুঝতে পারলাম না। আবার আমি ইনিয়ে বিনিয়ে কি বলতে চাইছি, আমি এখানে এই যে আমি যে খালেদা জিয়া এখানে যে কথাটা বলেছি, এখানে কোথাও কি আওয়ামী লীগ
কিংবা জামাতের পক্ষে আমি কিছু বলেছি? বলুন আপনারা, বলেছি ভাই? তাহলে আপনি কিসের সঙ্গে কি মিলালেন এটা তো আমি বুঝলাম না ভাই। যদি কারো সমালোচনা করতে চান করেন, টু দ্য পয়েন্টে করেন। যে কন্টেন্টের প্রেক্ষিতে আপনি করবেন, সেই কন্টেন্টে আমি যা কিছু বলেছি সেগুলো তুলে ধরে করেন। আপনার আজকে যা মনে হলো গালাগালি করতে থাকলেন ভাই, এটা কিন্তু সমালোচনা হলো না, গালাগালি হলো। আমি আপনি গালাগালিটা পড়লাম এই কারণে যে আপনাদের যারা সমালোচনা করেন তাদের সবার কাছে আমি দেখেছি সবাই গালাগালি করতে খুব পছন্দ করেন, তুই তুকারি করতে পছন্দ করেন। এটা কেন ভাই? এটা কি শিক্ষা? এটা কি আপনার ইসলাম এটাকে সাপোর্ট করে মানুষকে তুই তুকারি করাটা? আপনি সমালোচনা করেছেন করেন, আমি তো আমার সমালোচনাগুলি পড়ি। এমন তো না আমি এটা না পড়লেও পারতাম, কিন্তু বাট আমি পড়ছি কেন? যারা সমালোচনা করেন তাদেরকে আমি অনার করি, তাদের কাছ থেকে আমি কিছু শিখতে চাই। কিন্তু আপনি যখন তুই তুকারি করবেন, গালাগালি করবেন, তারপরে কোনো লজিক ছাড়া কথা বলবেন, সেটা তো ভাই আমার জন্য কোনো লাভ হয় না, কারোর জন্যই কোনো লাভ হয় না। মাঝখান থেকে আপনার পণ্ডশ্রম হয়। দেখুন, এর আগে সাদ সাফিজরা লিখেছিলেন যে আমাকে বলেছেন আমি নাকি তেল মারার মেশিন, আবার আমি নাকি বাটপার। আবার শেখ হাসিনা উন্নয়ন করেছে সেগুলো আমি নাকি স্বীকার করছি না। ভাই, শেখ হাসিনা উন্নয়ন করেছিল আমি স্বীকার করি, আবার শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রের ক্ষতি করেছে এটাও আমি দাবি করি, এটাও আমি ব্যাখ্যা করি। আপনি একটা মানুষের সব খারাপ হয় না, একটা মানুষের সব ভালো হয় না। ওনারা ভালো যেটা করেছেন, 15 বছর দেশে ছিলেন, 15 বছর শাসন করেছেন, কিছু না কিছু তো ভালো করেছেন, অবশ্যই করেছেন, সেগুলো বলবো না কেন? আমি তো বলি। আবার যেগুলি খারাপ করেছেন সেগুলো তো আবার আপনি বললেন না, ওগুলি বলেন আপনি, তাহলে যে ব্যালেন্সটা হয়। আর মোস্তফা খান বলেছেন, উনি আবার সম্মান করে বলেছেন যে দালালি কম করতে বললো। এখানে কার দালালি করলাম এখনো বুঝি নাই। যাই হোক, তুমি যখন বলেছেন মাথায় রাখলাম। এই কমেন্টটা লিখেছেন পারভেজ রুমি। তিনি লিখেছেন আপনি সব জানেন কিভাবে? আপনাকে রিমান্ডে নিলে সব কিছু বের হবে। ভাই, আমি তো সব জানি না। আমি বরং বলেছি যারা নিজেদেরকে সব জানতা বলেন তাদেরকে বলেছি আপনারা কি করে জানেন? আপনারা কিভাবে জানলেন ওনার আগে মৃত্যু হয়েছে? কিন্তু আমাকে রিমান্ড আপনি কেউ নেবেন? আমার বিরুদ্ধে কোনো মামলা আছে, রিমান্ডে চাইলে আপনি নিতে পারবেন? পারবেন না তো রে ভাই। আব্দুল হাদি লিখেছেন যতদিন যাবে তত বুঝতে পারবেন আওয়ামী লীগ যারা করে তারা মানুষ না, আর মানুষ হবেও না। এরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিন্তু সফল হয় না। আফসানা আক্তার লিখেছেন বিভিন্ন জায়গায় দেখি ওদের ডায়লগ হচ্ছে এক শয়তান ভাগছে আরেক শয়তান নাকি মরছে, ওদের রেখে যাওয়া চেলাবেলা বীজদের থেকে কবে মুক্তি পাবে? ওদের কথায় মনে হয় দেশ ওদের জামায়াতে ইসলাম শুদ্ধ করে দেশ বানাইছে, দেশটা ওরা একলা খাবে, ওদের মত চলবে, ওদের নীতি আদর্শ বাস্তবায়ন করবে না। শেখ মুজিব, আওয়ামী লীগ, স্বাধীনতা, ভারত এরা কিছুই না। বাংলাদেশের মালিক জামাত ইসলাম, ওদের মতো করে শাসন ব্যবস্থা করবে। যখনই জামাতের সমালোচনা করেছে এমইউডি টিভি বিডি, এটা একটা ছদ্মনাম, বোঝা যাচ্ছে ওনার হয়তো চ্যানেলের নামই এটা। তিনি লিখেছেন জামায়াতের জন্ম আরবের হিংস্র ও খুনি ওয়াহাবিদের আদর্শ থেকে। 1941 থেকে অদ্যাবধি প্রতিটি জাতীয় বিষয়ে জামাত এদেশের গণমানুষের চাহিদার বিপরীতে ছিল। সেই জামাত থেকে আমরা কি আশা করতে পারি? এগুলি জামাতের বিপক্ষেগুলো। আবার জামায়াতের পক্ষে একটা মন্তব্য আমি পেলাম এখানে, এটা লিখেছেন ট্যাপ কপি। তিনি লিখেছেন সর্বপ্রথম জামাত শিবিরই সারা বাংলাদেশে একযোগে বাদ জোহর দোয়া মহফিল করেছে। যারা দালাল খামকির পোড়া আছে তারা নেগেটিভ ছড়াবে। দেখুন, আপনি জামাতের পক্ষে লোক বুঝতে পারলাম, কিন্তু এই যে একটা গালি দিলেন, ভাই গালি দিলে কি লাভ হলো আপনার? ইসলাম কি গালিকে সমর্থন করে? আপনি সহজভাবে বলেন কার পোলা কি সমাচার, এই যে বলতেছেন এটা তো একটা অশ্লীল গালি আপনি দিলেন। ভাই, গালি দেন কেন? এই গালি কিন্তু কারো গায়ে লাগে না, আপনার মুখেই থেকে যায়। সেফ গ্রুপ লিখেছেন কারণ 5 আগস্টের পরে আপনি নিজেই একজন সবচেয়ে বড় তেনা পাচক। ওই যে আমি বলছিলাম না যে তেনা পেঁচানো কেন, ওটার উত্তর ওটা দিয়েছেন যে আমি নাকি সবচেয়ে বড় তেনা পেঁচক। অন্য কাছে মনে হতে পারে, কিন্তু আমি নিজে সেটা মনে করি না। প্রিয় দর্শক, আপনারা মনে করেন কিনা সেটা আমাদেরকে লিখে জানাতে পারেন। এই মন্তব্যটা লিখেছেন এমডি লিটন হোসেন। তিনি লিখেছেন
বাংলাদেশের অর্ধেকের কম মানুষ নিয়ে নির্বাচন হচ্ছে, সেই বিষয়ে আলোচনা করেন ভাই আজকের পরে। কারণ সাবেক প্রধানমন্ত্রী আজকে মারা গেছেন, আজকে এই বিষয়ে কথা না বললেও চলে। ঠিক আছে, আপনি হয়তো মনে করছেন চলে, কিন্তু অনেকে আবার এমনও বলছেন যে উনি আজকে মারা গেছেন, আজকে ওনাকে নিয়ে আলোচনা করা উচিত। মানুষের চিন্তা ভাবনা, মানুষের রুচি, মানুষের চাহিদা তো ভিন্ন ভিন্ন হবেই। আমি আমার মতো করে করি। আমি আওয়ামী লীগের এই যে আপনি যে বলছেন যে অর্ধেক মানুষের কম মানুষ নিয়ে নির্বাচন হচ্ছে, এটা নিয়েও কিন্তু আমি কথা বলেছি। এটা একজন বাঙালি যে স্বভাব সম্পর্কে বলেছেন, তিনি লিখেছেন AKM মঙ্গৌর হায়দার লিখেছেন, স্বর্গে একটি গেইটে কোনো সিকিউরিটি নেই। এটা গল্পের মতো আর কি। স্রষ্টা বাঙালির জন্য উন্মুক্ত করে দিয়েছেন, কিন্তু তবুও কেউ স্বর্গে ঢুকতে পারছে না। কারণ সে যেই এগিয়ে যায়, পেছন থেকে আরেক বাঙালি তাকে টেনে পেছনে নিয়ে যায়। এই হলো আমাদের সংকট জাতের বাঙালি, কারো ভালো সহ্য করতে পারে না। যেমন প্রথম আলো এগিয়ে যাচ্ছে, তাকে ধ্বংস করো। শেয়ার বাজার ভালো করছে, তাকে ধ্বংস করো। দেশ ভালোর দিকে যাচ্ছে, তাকে ধ্বংস করো। শুধু জীবিত কিছুকে ধ্বংস করে ক্ষান্ত হয় না। আমরা বেগম খালেদা জিয়ার মতো আপসীর নেত্রী ইন্তেকাল করেছেন, ওনার মৃত্যুকেও বিতর্কিত করতে আমরা ছাড়ি না। বড় জঘন্য এই দেশের মানুষ আমরা। বোঝা যাচ্ছে উনি খুবই আবেগ আপ্লুত হয়ে কথাগুলো লিখেছেন। মোহাম্মদ শহীদ লিখেছেন, আসসালামু আলাইকুম মাসুদ কামাল ভাই, আপনি কেমন আছেন? আমার কমেন্টটা পড়লে আমি খুশি হব। মাসুদ কামাল ভাই শুধু রাজনীতি নিয়ে ভিডিও বানান, কিন্তু দেশের মধ্যে আরো অনেক ভয়াবহ ঘটনা হয়, যেমন